আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, কেমন আছেন? অবশ্যই জানাবেন। এবং ফুটবলের নানামুখী বিশ্লেষণ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। এবং ফুটবলের গত রাতের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা যারা দেখেছেন অবশ্যই গত রাতে আমি লাইভে গিয়ে হাফ টাইমে ম্যাচের হাফ টাইম শেষে কিন্তু লাইভে গিয়ে বলেছি যে ম্যাচের পরিস্থিতিটা কেমন চলছিল। এবং আজকেও কিন্তু আমি পুরো ডিটেলস বর্ণনা করার জন্য এসেছি, যেখানে রিয়াল মাদ্রিদের 7 মিনিটের মাথায় কিন্তু ম্যাচের শুরুতেই কিন্তু 7 মিনিটের মাথায় রাউল এসেন্সিকে কিন্তু লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয়, যেখানে রিয়াল মাদ্রিদ প্রথম দিকেই কিন্তু পিছিয়ে পড়ে পাচুকার কাছে। কুচকে একটা পাচুকার দল, যে টিমটা রিয়াল মাদ্রিদকে প্রথম দিকে যেভাবে নাচিয়েছে, এই নাচার বর্ণনাটা আপনারা আসলে আপনাদের কাছে কিভাবে এক্সপ্লেন করব আমার মাথায় আসতেছে না। কারণ পাচুকার প্রথম দিকে যদি আমি প্রথম হাফের 30 মিনিটের কথা বলি, যেখানে পাচুকা 10 জনের একটা টিমকে পেয়েছে, তার 11 জন বনাম 10 জনের খেলা শুরু হয়েছে, তখন কিন্তু পাচুকা ব্যাক টু ব্যাক কিন্তু কাউন্টার অ্যাটাক শুরু করেছিল, যেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন বারবার কিন্তু ভাঙতে শুরু করেছিল। এমন একটা সময় আমার মনে হচ্ছিল যে পাচুকা যদি ওই সময় লিডও নিয়ে ফেলতো, দুইটা গোল বা একটা গোল দিয়ে ফেলতো, যেভাবে থিবো কোর্তোয়া প্রত্যেকটা অন টার্গেট শটকে প্রতিহত করেছে, আমার মনে হচ্ছিল যে একটা সময় হয়তো বা গোল কোনো একটা হয়েও যেতে পারে। এবং আপনারা যেটা পাচুকার লাস্টে যে গোলটা দেখেছেন, সেখানে হয়তো বা আপনি ভাববেন যে এই সেম ওয়েতে কিন্তু প্রথম 30 মিনিট পাচুকা কিন্তু গোলে শট নিয়েছে, যেখানে তাদের অন টার্গেট শটই কিন্তু ছিল 11টার মতো এবং টোটাল শট প্রায় 25টার মতো। সো পাচুকার খেলার ধরন দেখে আমার কাছে খুব একটা হতাশার মনে হয়নি, কারণ পাচুকার যে স্টাইলে খেলে সেই স্টাইলটাই তারা ফলো করেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ যখন 10 জনের টিমে পরিণত হয়েছে, তখন কিন্তু তারা পাচুকার সুযোগটা কিন্তু আরেকটু বেশি নেওয়ার চেষ্টা করেছে, যেখানে সাবি আলোনসো তার যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সের কিছুটা কিন্তু প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে রিয়ালের এই টিমটা। যদি না 10 জনের টিম না হতো, 11 জনই খেলতে পারতো, তখন হয়তো বা অ্যাটাকিং যে মোডটা, যেটা সাবি আলোনসোর ট্যাকটিক্সের একটা অংশ, সেই অ্যাটাকিং মোডটা আসলে আরেকটু বেটার ভাবে তিনি কন্টিনিউ করতে পারতেন। কিন্তু যখনই হচ্ছে 7 মিনিটের মাথায় একটা দলের লাল কার্ড খেয়ে একজন উঠে যেতে হয়, তখন স্বাভাবিকভাবে দলটা কিন্তু কিছুটা হলেও একটা দল স্বাভাবিকভাবে ওই সময়টা কিন্তু ডিফেন্সিভ খেলার চেষ্টা করে, কারণ আপনার দলের একজন প্লেয়ার কম আছে, আপনি অপোনেন্টের সাথে খেলতেছেন, তাও ক্লাব বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা আপনি ড্র করেছেন। এই ম্যাচটা যদি কোনোভাবে ড্র হয় অথবা হেরে যান, তাহলে আপনাকে ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হবে। সো আপনার মাথার ভিতরে এই এক্সট্রা প্রেশার রয়েছে, এবং আপনার দলটা যখন রিয়াল মাদ্রিদ হয়, তখন কিন্তু প্রেশারটা আরো 2 গুণ বেড়ে যায়। সো সাবি আলোনসোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমনই হয়েছে। এরপরে সাবি আলোনসো নতুন এসেছেন রিয়াল মাদ্রিদে, এবং এটা তার সেকেন্ড ম্যাচ। সো এমন একটা স্টেজে 10 জন প্লেয়ার নিয়ে তিনি কিভাবে ম্যাচটাকে সামলাবেন, যেখানে পাচুকা বারবার তাকে কাউন্টার অ্যাটাক দিচ্ছে, এবং থিবো কোর্তোয়া এই ম্যাচে হিরো, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ থিবো কোর্তোয়া প্রথম দিকের ওই সেভ গুলো যদি না দিত, এবং আমার মনে হয় ম্যাচের প্রায় লাস্ট মোমেন্ট পর্যন্ত থিবো কোর্তোয়া হচ্ছে যেভাবে সেভ দিয়ে গেছেন, সেখানে কিন্তু আপনি বলতে পারেন যে ম্যাচটার পুরোপুরি ভাবে কন্ট্রোল, মানে গোল না খাওয়া থেকে কন্ট্রোল করেছে থিবো কোর্তোয়া। কারণ তিনি যেভাবে বারবার শটগুলোকে প্রতিহত করেছে, এবং ডিফেন্স লাইনে থিবো কোর্তোয়া অনেক সময় সামনে এসে ডিফেন্স মানে বলটাকে পাঞ্চ করে ইয়ে করেছে, অথবা গোল লাইনের থেকে ইয়ে করে বল ক্লিয়ার করেছে। যেখানে আমার মনে হয়েছে প্রথম দিকে অ্যাসেনসিও লাল কার্ড খেয়ে উঠে যাওয়ার পরে যখন চুয়ামুনিকে মিডফিল্ড থেকে ডিফেন্সে নিয়ে আসা হলো, তখনও কিন্তু নতুন কোনো ডিফেন্ডারকে নামানো হয়নি। যেটা আপনারা দেখেছেন যে ম্যাচের একেবারে শেষের দিকে গিয়ে রুডিগারকে নামানো হয়েছে, তাও আলেকজান্ডারকে উঠিয়ে নিয়ে। ম্যাচের আমার কাছে যেটা মনে হয়েছে, যখন লাল কার্ড খেয়ে একজন উঠে গেল, তখন সাবি আলোনসোর ট্যাকটিক্সে অনেকটা পরিবর্তন এনেছে। প্রথম দিকে রিয়ালের ডিফেন্সটা ঠিকভাবে দাঁড়াতে পারতেছিল না, বারবার তারা ডিফেন্স ফল করতেছিল। যখন লাল কার্ড খেয়ে উঠে গেল, তারপরে তো আরো নাজুক অবস্থা। এমন একটা অবস্থায় যখন চুয়ামেনি ডিফেন্স লাইনে এসে ডিফেন্স লাইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিল, তখনও কিন্তু তাদের পাচুকার কাউন্টার অ্যাটাককে নিয়ন্ত্রণ করার জন্য তারা পুরোটাই ফরমেশন চেঞ্জ করতে শুরু করে। এবং কোনো ফরমেশনে একটা সময় যে দেখা যাচ্ছে রিয়ালে কোনো ফরমেশনই খেলতেছিল না, ডিফেন্স লাইনে ডিফেন্সিভ মোডে যে ফরমেশনটা থাকে, এরকম কোনো ফরমেশনই কিন্তু আমরা খুঁজে পাই নাই। এখানে যে বিষয়টা আমার কাছে আরো স্পষ্ট লেগেছে, সেটা হচ্ছে যে যখন কাউন্টার অ্যাটাকে গেছে রিয়াল মাদ্রিদ, সেখানে কিন্তু সাবি আলোনসো ওয়ান টার্গেট শট নিয়েছে মাত্র 3টা, এবং এই 3টাই কিন্তু গোল দিতে পেরেছে। এখানে সাবি আলোনসোর সাকসেস। সাবি আলোনসো যখন কাউন্টার অ্যাটাকে গিয়েছে, সাবি আলোনসোর ট্যাকটিক্স ফলো করে যখন রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গিয়েছে, তখন কিন্তু দেখেছেন যে রিয়ালের ডিফেন্স লাইন থেকে বলটাকে কিন্তু বিশেষ করে রাইট সাইডে গার্সিয়া যেভাবে বলটাকে পাস দিয়ে ভিনির কাছে দিয়েছে, এবং ভিনিসিয়াসকে দেখা গেছে নাম্বার 10 পজিশনে কখনো খেলতে, কখনো লেফট উইঙ্গার, কখনো রাইট উইঙ্গার, কখনো সেন্টার পজিশনে, এবং কখনো হোল্ডিং মিডফিল্ডে কিন্তু আমরা দেখেছি যে ভিনিসিয়াসকে খেলতে। সো
ভিনি খুবই ক্লান্ত বোধ করতেছিল এবং মাঠের কন্ডিশনের কথা যদি বলি সেখানে ওয়েদারটা খুবই হট ছিল, যেখানে বারবার সবাই খুব ক্লান্তি বোধ করতেছিল। একটা সময় পর কিন্তু বারবার কুলিং ব্রেক দিচ্ছিল, তারপরেও একটা সময় পর ভিনিকে উঠায় নিতে বাধ্য হয়েছে। সো ওভারঅল মিনে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কাউন্টার অ্যাটাকে শাবি আলোনসোর যে ট্যাকটিক্সটা ফলো করেছিল দেখলাম, সেখানে হচ্ছে হোল্ডিং মিড থেকে আপনার বল যখন ক্রস দিচ্ছিল তখন বারবার হচ্ছে লং বল দেওয়ার চেষ্টা করতেছিল, এবং অবশ্যই যে সেকেন্ড গোলটা যেটা হয়েছে সেখানে কিন্তু লং বল দিয়েছে এবং খুব সুন্দরভাবে শাবির ট্যাকটিক্সটা কিন্তু এখানে ফলো আপ হয়েছে। সো আমার মনে হয় যে রিয়াল যদি আরো কিছু ম্যাচে শাবি আলোনসো এরকম ভাবে মানে ট্যাকটিক্যাল বিষয়গুলো যদি ম্যাচ আপ করতে পারে দলের সাথে, টিমের যে কয়েকজন সদস্য আছে সবাই যদি একে অপরের সাথে শাবি আলোনসোর ট্যাকটিক্স নিয়ে বোঝাপড়া ভালো করতে পারে, তাহলে আমার মনে হয় যে পরবর্তী যে ম্যাচগুলো আছে সেখানে খুবই ভালো একটা রেজাল্ট আনার সম্ভাবনা রয়েছে রিয়ালের সামনে। সো আশা করি রিয়াল মাদ্রিদে শাবি আলোনসো বেটার কিছু করবেন এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা করবেন।